বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে সহযোগী সম্পাদক আইটি হাফেজ মাওলানা রিফাত আহমেদ। এখানে একটি অনুষ্ঠান যোগ হয়েছে আমাদের। আজ আমাদের এনএসটিভির 2017 সাল থেকে আজ পর্যন্ত আমরা 30,000 মিনিট, দিনের সংখ্যা 1000, ভিডিও ক্লিপিংস সংখ্যা 1000, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের আজ 180 দিন বা 6 মাস। যে সময়টায় শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, তখন এই 6 মাসের মাথায় আর কি নির্বাচনটা দিয়ে শাহাবুদ্দিন সাহেব বিদায় নিয়েছিলেন। এই জন্যে আজকের এই আমাদের প্রোগ্রাম শিডিউলটার গুরুত্ব অনেক। এবং আমাদের www.dailynewsstar.com এইটারও আমাদের আজকের এই যে প্রোগ্রাম 300তম প্রোগ্রাম OLNP www.dailynewsstar.com। এখন আমি শুরুতেই আর কি আমাদের এই যে 30,000 মিনিটের উপরে 1000তম প্রোগ্রাম এবং 1000তম ভিডিও ক্লিপিংস, সেই সাথে আমাদের প্রত্যেকটি দিনেই প্রত্যেক ভিডিও ক্লিপিংসেই একাধিক অনুষ্ঠান হয়ে থাকে ন্যাশনাল সিরিয়াল দিয়ে, যেটা 2017 সাল থেকে। আজ আমাদের এই যে ইতিমধ্যে 9,500টি আমাদের প্রোগ্রাম এনএসটিভির টেবিল থেকে 2017 থেকে আজ 2025 সালের 30 জানুয়ারি পর্যন্ত আমাদের এখানে অনুষ্ঠানের সংখ্যা 950টি, দিনের সংখ্যা 1000, ভিডিও ক্লিপিংসের সংখ্যাও 1000, মিনিটের সংখ্যা 2017 সালের অক্টোবর মাস থেকে আজ 2025 সালের 30 জানুয়ারি পর্যন্ত 30,000 মিনিট। শুরুতেই আমি আমাদের এই যে এনএসটিভির 1000তম দিবসে 30,000 মিনিটের উপরে আজকের যে অনুষ্ঠান, আমি ইস্তেগফার দোয়াটা করেই অন্য প্রোগ্রামে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমরা একটি অনুষ্ঠান করে আর কি আমাদের এই 1000তম দিবসটা উদযাপিত করব, হয় প্রেস ক্লাবের হলে অথবা যে কোনো একটি জায়গায়। আমাদের এই যে বাংলাদেশের একমাত্রই স্টুডিও ভিত্তিক এবং অথেন্টিক নিউজ ভিত্তিক এই যে নিউজ পোর্টাল www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের নিউজ পোর্টাল। আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার, আমার ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অনলাইন পরিচালক এবং ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। এখন আমি এখানে আমাদের এই এনএসটিভির প্রতিষ্ঠাকাল 2013 সাল, অনুষ্ঠান শুরু 2017 সাল। আইপিটিভি হিসাবে একমাত্রই বাংলাদেশে বহির্বিশ্বে আমরাই আর কি লাইসেন্স প্রাপ্ত এবং স্টুডিও ভিত্তিক অথেন্টিকেশনের উপরে নিউজটা করে আসছি 2024 সালের জানুয়ারি মাস হতে। আজ আমাদের OLNP এই যে newsstar.com newsstar.tv প্রোগ্রাম নম্বরও এই 300 দিনের 300 নম্বর। আমাদের এই অনুষ্ঠান প্রোগ্রাম চালানোর মধ্যে কোভিড শুরু হয়। আমরা কোভিডের ওপরে 500টি প্রোগ্রাম করেছি। মুক্তিযুদ্ধের 9 মাসের এই যে 265 দিনের 2000 মিনিটের প্রোগ্রাম করেছি। এছাড়াও আর কি আমাদের এই সকল অনুষ্ঠান 20,087 মিনিটের এবং আজকের যে 20,087 মিনিটের পরের যে 30,000 মিনিট পর্যন্ত
এগুলোর ওপরেও আমাদের এই রকম উইন্ডো প্রিন্ট দিয়ে বইটা হবে। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। এইটি আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ। আমাদের এই বইয়ের ভিতরেই আর কি এর প্রিফেসটা লিখেছেন প্রফেসর ডক্টর আবু সাইদ স্যার। এখানটায় আর কি তৎকালীন বইটা যখন প্রকাশ হয় ICT মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু লেখা, আমার কিছু কথা আছে এই জায়গাটাই। এরপরেই আর কি আমাদের এই যে অনুষ্ঠান সূচি, তারপরেই আমাদের এই যে উইন্ডো প্রিন্টগুলো 20,087 মিনিটের। এই বইয়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে ICT অ্যাক্ট 2018 আর কি এই বইটিতে সন্নিবেশিত। আমাদের এই চ্যানেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই রকম দেশের সেবা, জনগণের সেবা, ধর্মীয় মূল্যবোধের ওপরে সেবা, এইগুলো আমরা করে যেতে পারি। আমিন। এখনকার যে প্রোগ্রাম দিয়েছেন ভার্চুয়াল এডিটর এবং ক্যামেরার পিছন থেকে রিফাত আহমেদ, আমাদের এই যে তাবলিগ আগামীকাল অর্থাৎ 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি তাবলিগ জামাতটা শুরু হচ্ছে ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যম দিয়ে এবং জুমার নামাজের শেষে দুয়ার পরেই আর কি প্রকৃত আর কি খণ্ড খণ্ড যে এই ওখান থেকে বয়ানটা শুরু হবে। এরপরে চূড়ান্তভাবে বয়ানটা করবেন আর কি ওই যে 2 তারিখের বেলা 11:30টা থেকে জোহর নামাজের পূর্বে। এখানকার যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে যে কথাটি আছে, আমি যদি আর পরের এই রকম ভাষণে নাও থাকতে পারি তখন থাকবে কি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের পাক কালাম, পাক হাদিস এবং যুগে যুগে আলেম উলামারা, আল্লাহওয়ালারা, পীর মাশায়েখরা এইটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সেটা মহাতাবলিগ অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে যেরকমটা সেই রকম ভাবে। সেইটাতে কি আছে, যেমন পুত্রের অপরাধের জন্য পিতাকে, পিতার অপরাধের জন্য পুত্রকে এই জায়গাটায় দায়ী করা চলবে না। সেই শাসক যদি ইসলামিক শাসক বা যে শাসকই হোক, যদি নাক কাটা হাবশি অর্থাৎ কিরিত দাসও হয় আর কি, তার যে রাষ্ট্র শাসন ক্ষমতার ধর্মীয় মূল্যবোধ পরিচালনার আমির যদি করা হয় আর কি, তাকে মানতেই হবে, তার শাসন মানতেই হবে। আমার এখান থেকে এই যে তাবলিগ নিয়ে ইতিমধ্যে মারামারি খুনোখুনি ফ্যাসাদটা হয়েছে, আমি অনেক প্রোগ্রাম করেছি। আজ আবার এখান থেকে ইস্তেগফারের সাথে আমার যে উপস্থাপনা সেইটা হচ্ছে কি, তাবলিগের যে নিয়মটা আগামীকাল আম বয়ানের মাধ্যম দিয়ে এখানটায় যে বয়ানটা শুরু হবে, এই এখানে তো আমিরত্ব নিয়েই আর কি ফ্যাসাদটা। এখানে কে হবেন এখানকার আমির, কি সাদ সাহেব, জুবায়ের সাহেব, এখন আবার যুক্ত হয়েছে মামুনুল সাহেব। তো এই জায়গাটায় আমার উপস্থাপনা তাবলিগ, যেটা আমার নানা বাড়ির মার্কাজ মসজিদ 80 বছর আগের, আমার গোলদাস সিটি বেনাপোল জামে মসজিদ, এটা তাবলিগ মার্কাজ 40 বছর আগের। আমার নানা হজ করেছে 80 বছর আগে। এই তাবলিগটা ওই সেই পশ্চিম বাংলা, বেনাপোল, যশোর, খুলনা, বাগেরহাট এইরকম করতে করতে কাকরাইল পর্যন্ত, অর্থাৎ ধর্ম প্রচারের জন্য এই জায়গায় আমার উপস্থাপনা। এই ফ্যাসাদ মিটাইতে গেলে আগামীকাল এই যে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারির এখানে যিনি মুরব্বী হবেন আর কি, এখানকার উপস্থিত এই যে তাবলিগি যারা সঙ্গী সাথী বা তাবলিগটা করেন, আজীবন চিল্লাই যারা আছেন 3 দিনের জমাতে আছেন, কাকরাইল যারা এসছেন আর কি বয়ান শোনার জন্য, এদের মধ্য থেকেই আর কি যিনি মুরব্বী, তাকেই যদি আগামীকাল মুরব্বী করে দিয়ে ফজর নামাজের পর হতে আর কি বয়ানটা শুরু করে এবং ওই মুরব্বী আর কি যথারীতি খণ্ড খণ্ড বয়ানের পরে শেষ দিন অর্থাৎ 2 ফেব্রুয়ারি বেলা 11:30 থেকে জোহর নামাজের পূর্বে এই বয়ান এবং বিশ্ব মুসলিম উম্মার প্রতি আর কি যে দোয়াটা করবেন, এই আগামীকাল যিনি মুরব্বী হবেন, আর যদি সেই আগের মতো করে ওই সাতপন্থী, মামুনুলপন্থী, জুবায়েরপন্থী, মাওলানারার মধ্য থেকে কেউ এখানকার আমিরটা হন, মুরব্বী হন, তাহলে কিন্তু যা হবার তাই হবে। আর এর ওপরে জেনে শুনে বুঝে যদি এই গ্রুপটা করে, তাহলে কিন্তু এই মাওলানাদের ওপরে
পাক রাব্বুল আলামিন লানত নাজির করতেই থাকবেন আর কি। আমি সেই রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে মামুনুল মাওলানা, জুবায়ের মাওলানা, সাদ মাওলানা, তাদের সমর্থক যারা মাওলানা এবং সাথী যারা এইখানটায় যাবেন, সবাইকে আর কি ইস্তেগফার এবং দরুদের ওসিলায় তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের যে প্রোগ্রাম, এই যে আমরা ওই সেই ফিলিস্তিনিদের জন্য যে আমেরিকা যুদ্ধটা বাঁধিয়েছিল, সেই উগান্ডা থেকে 1948 সালে আমেরিকার একজন রাষ্ট্রপতি এই যে ফিলিস্তিন অর্থাৎ সৌদি আরবের ভূমি, যেখানে আমাদের এই যে আমাদের দ্বিতীয় কেবলা বা কাবা, সেই বাইতুল মুকাদ্দাসটা ছিনতাই করে নিয়ে 1948 সাল থেকে এই ইহুদিরা বসতি স্থাপন করে মুসলমানদেরকে নিধন করেই চলেছে। বিগত 15 মাসে অর্ধলক্ষাধিক খুন করেছে, লক্ষাধিকের ওপরে আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, পানি নাই, খাবার নাই, ঔষধ নাই, থাকার জায়গা নাই ইত্যাদি। এখন আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজা উপত্যকা সাফসুতরা করার জন্য জনবসতিকে ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন এই সকল স্থানে স্থানান্তর করবেন। কোনো ক্রমেই জাতিসংঘ বরাবর, ওআইসি বরাবর উপস্থাপনা করছি ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনে রেখেই গাজা উপত্যকা সাফসুতরা করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যে গাজা উপত্যকায় বেঞ্জামিন নেতানিয়াহু যে স্থাপনা করেছে, এগুলোও হয় গুড়িয়ে দিতে হবে, আর তা না হলে গাজা উপত্যকার যাদের ভূমি ওই বাসিন্দাদের বুঝিয়ে দিতে হবে। জাতিসংঘ বরাবর এখনই সুযোগ, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিন, তাদেরকে সহযোগিত সদস্য নয়, জাতিসংঘের পূর্ণ সদস্য করে নিন। এনএসটিভির টেবিল থেকে আমি 1987 সাল থেকে এই কথাটি বলে আসছি। ওই সেই ফিলিস্তিনি ভাই বোনদের যারা আহত অবস্থায় কাতরাচ্ছে, দ্রুতলয়ে সুস্থ করে দিন রাব্বুল আলামিন। যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, আমিন। সেই সাথে 2024-এর গণ আন্দোলনের সকল শহীদকেও জান্নাত দান করুন। 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকেও যারা শহীদ হয়েছে জান্নাত দান করুন। 1971 সালের মুক্তিযুদ্ধে আমার একটি ছোট ভাই আমার হাতের উপরেই মারা যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখনকার যে প্রোগ্রাম www.dailynewsstar.com এবং দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার, আমার নিয়মিত উপস্থাপক না থাকায় আমি এই যে সংবাদ রিড আউট করব এবং এখান থেকে আর কি এই যে একটু রিভিউ করব সংক্ষেপ আকারে। এইটা কয় মিনিট আছে সময়? 5 মিনিট। এখানে আমাদের ডেইলি ইন্ডাস্ট্রি, এটাও ইংরেজি সংবাদপত্র এবং দৈনিক ইত্তেফাক। আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যেটা এখানকার হেডলাইন একটাই পড়ব, ব্যাংক লকার শুড বি সার্চ ফর সিক্রেট অ্যাসেটস। এটা সম্পূর্ণ বেআইনি। কোনো সরকার, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, ওই সংশ্লিষ্ট ব্যাংক কারোর ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করতে পারে না। আমাদের এই যে আমি বারবার বলছি, এই যে অর্থ উপদেষ্টা অথর্ব, ইনি যে কাজটা করছেন আর কি, এই জায়গাগুলোই ব্যাংকে কারোর টাকা থাক বা না থাক, ব্যাংকে আমাদের সর্বোচ্চ আমানত যেটা, আমাদের এনআইডি, আমাদের ক্যারেক্টারাইজেশন, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের রাষ্ট্রের যে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, এগুলো ব্যাংকের লকারে আমাদের অনেক সময় আমরা সুরক্ষিত রাখার জন্য রেখে থাকি। এই লকারের দিকে কেন নজর যাচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের? এগুলো তো সরকারের আন্ডারেই আছে। এখন তো আর কোনো ব্যাংক নাই, ব্যাংক যারা ব্যাংক লুটপাট করে নিয়েছিল সেই এসালমও আর নাই। তো কাজেই এই লকারের এই দিকে হাত দেওয়ার অর্থটাই হচ্ছে অন্য কিছু মিন করে। 1/11-এর সময় বস্তায় টাকা পাওয়া যাইতো, এখন বস্তায় টাকা পাওয়া যাইতেছে না বলেই কি লকারের দিকে? এইটা অনেকেই আর কি ফোন করে আমাকে বলেছে, সেই কথাটি বললাম। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডি, এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, খবরের ভিত্তিমূলে যেটা আছে, এটা একটি গবেষণামূলক প্রতিষ্ঠান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো হচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য। ওনাকে কমিশনার করা হয় নাই, ওনাকে উপদেষ্টা করা হয় নাই। ওনাকে এইটা না করার কারণে উনি এখন গণতন্ত্রে হাত দিয়েছেন। আমি ডেমোক্রেটিক বাংলাদেশ এরশাদ সরকার এই বিরোধী আন্দোলনের সময় প্রতিষ্ঠা করা 1987 সালে আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা গবেষণার জন্য 2001 সাল হতে ঐক্যবোধী একাধিকবার আমি আমেরিকাতে গিয়েছি। এই জায়গাটায় ইনারা যে কথাটা বলছেন আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করছি যে গণতন্ত্রের ওপরে, সংবিধানের ওপরে কমিশন হয়েছে, যাদের রিপোর্টটা এখনো দেওয়া হয় নাই। এই যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, গবেষণামূলক প্রতিষ্ঠান, ওনারা কার গবেষণা করেন, কিসের গবেষণা করেন? লাইসেন্স নাই তাদের কোনো। আমাদের এই যে জয়েন্ট স্টক বা মন্ত্রণালয় ভিত্তিক বা আমাদের এখানকার যেটা এই যে বিনিয়োগ বোর্ড, কোনো জায়গারই তাদের নিবন্ধনটা নাই। আর এখানে এক একজন এক এক সময় এক এক রকমের কথাটা বলেন, আমাদেরকে ভয় দেখাবেন না। এই গণতন্ত্রটা চর্চা করতে যেয়ে আমি গত আগস্ট মাসে বলেছি, আপনাদের জানার থাকলে বুঝার থাকলে আপনারা আমার কাছে আসেন। এটা আমার ভবন, নিউজ স্টার ভবন, এখান থেকেই আমি গণতন্ত্রটা গবেষণা করি। আমার এখানটায় এই দেশের বিগত 30 বছরে এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো সচিব নাই যে আমার এখানে এই যে গণতন্ত্র যেটা অনুষ্ঠান করি তাতে উপস্থিত হন নাই। সেন্টার ফর পলিসি ডায়ালগ এনারা কি বুঝাইতে চাচ্ছেন এখানটাই আর কি, এই যে সংস্কার কর্মসূচির ওপরে জনজীবনে স্বস্তি আসেনি। তারপরে বলছে কি আরো এখানে যে কথাগুলো তারা বলছে, এই যে আমি এখান থেকে উপস্থাপন করছি, যেগুলোর ওপর কমিশন হয়েছে, মামলা আদালতে চলমান, সংবিধান সংশোধন হচ্ছে, বা এখানটায় কমিশনাররা দেখতেছেন, এইটার ওপরে আমি এটা একটি এই যদি আমরা আমি আইনের দৃষ্টিকোণ থেকে যাই, আমি সুপ্রিম কোর্টের অ্যাপিলিট ডিভিশনের রেভিনিউ লয়ার, আইনের বইতে যেটা পড়েছি, কোনো বিষয়ক যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি ইত্যাদির ওপরে একই সিমিলারিটির মামলা যেহেতু হয় না, একই কোর্টে মামলা হয় না, একই আইনজীবী, একই জজ, বিচারক যেমন আইনটা নিতে পারেন না, ওই রকমটা ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন কমিশন গঠন করে দিয়েছে, এরপরেই যারা এই যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডির। এর অর্থ আমি যেটা গণতন্ত্র পড়েছি, সংবিধান পড়েছি, ধর্মীয় মূল্যবোধ পড়েছি এবং গণতন্ত্র নিয়ে চর্চা করছি 1987 সাল থেকে, এইটা তাহলে আমাদের দেশে এখন গণতন্ত্রটা নাই। আসলেও ঠিক, আমাদের দেশে এখন সামরিকতন্ত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে 5, 6, 7, 5 তারিখে উনি উপদেষ্টা হলেন, 8 তারিখে উপদেষ্টায় জয়েন করলেন। 5, 6, 7 এই দেশে সরকার এবং রাষ্ট্রপ্রধান ছিলেন এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। তো এই জায়গাটাই আর কি গণতন্ত্র আছে বলেই কিন্তু প্রধান উপদেষ্টাই রাষ্ট্রপতি হয়েছিলেন। আর সিপিডি বলতে চাচ্ছে কি, এদের কোনো নাম নাই, কারা এখানে আসছে, এখানে যাদের ছবি, এদের কেউই এটা সিপিডি করার বয়স 1 বছরও হয় নাই। এদের কারোর পার্মানেন্টলি এখানে পোস্ট নাই, যেটা লাইসেন্সই নাই, সেইটা তারা এই কথাটা কি করে বলে? আর ইত্তেফাকের পত্রিকা কেন ছাপবে না? ইত্তেফাকে তো কোনো সম্পাদক নাই, 1 পাজা টাকা দিয়ে দিয়েছে, খবর একটা ছেপে দিয়েছে, আমাদেরকে 18 কোটি জনগণকে ভয় দেখাচ্ছে। দেশে গণতন্ত্র 1971 সালে নয়, 7 মার্চই আর কি গণতন্ত্রের ফয়সালা হয়ে গেছে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওখান থেকেই গণতন্ত্রের স্টার্ট এবং গণতন্ত্র আমাদের দেশে আছে। এইটার উপরে আমি মাননীয় এই যে প্রধান বিচারপতি বরাবর আর কি চলমান মামলার উপরে, চলমান কমিশনের উপরে কথা বলা যায় কি যায় না আইনগতভাবে, মাননীয় প্রধান বিচারপতি, যাতে করে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে আর কি, আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে এখানে উপস্থাপন করলাম। এখন আমাদের যে প্রোগ্রাম, এখানটাই আমার এই যে ইত্তেফাকের আরেকটি খবর একটু রিড আউট করব। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিশ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে ডক্টর ইউনূস। ইতিপূর্বে সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন, অর্থ উপদেষ্টা বললেন,
বাণিজ্য উপদেষ্টা বললেন আর্থিক অবস্থা পতিত সরকারের চেয়ে অনেক ভালো, রেমিটেন্সের প্রবাহ অনেক ভালো, আমাদের এখানে আমদানির ওপরে যেটা ডলারের প্রাপ্তি অনেক ভালো। হঠাৎ করে এই জায়গাটাই উত্তরাধিকার সূত্রে বলতে এটা কি খন্দকার মুস্তাক এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সকলকেই বুঝাই আর কি। এখানটাই যদি উত্তরাধিকার সূত্রে দেউলিয়া হবে কেন? এখানে যারা ট্যাক্স মাফ করে নিয়েছে, যে সকল 900 দুষ্কৃতিকারী এই যে জেল ভেঙে বেরিয়েছে, ভুয়া জামিননামা নিয়ে বাইরে আছে, চাঁদাবাজি করছে, এদের এই টাকা পয়সাগুলো এবং বিদেশে যেটা বলা হচ্ছে যে এই 36 বিলিয়ন ডলার আর কি পাচার হয়েছে 1972-73 থেকে 2023-24 পর্যন্ত। বাজেটের আকারটা হইল 63 বিলিয়ন ডলার। তাহলে আমাদের এই দেশে সকল টাকাই যদি বিদেশে জমা হয়ে থাকে, আমি এখান থেকে আজ আবার উপস্থাপন করছি, দায়িত্বটা আমাকে দেন সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং মিলিটারি ব্যাগ যিনি মিলিটারি প্রধান, ইনাদের মাধ্যম দিয়ে স্পেসিফিক নামধাম দিয়ে আমাকে দিয়ে দেন। আমি তো সেই ছোটবেলার থেকে আমেরিকাতে যাই গণতন্ত্র নিয়ে, এবং এই যে বাংলাদেশের আমি 1971 সালের রণাঙ্গনে 265 দিনের মুক্তিযোদ্ধা। 1971 সালে তো একবার গাছে বেঁধেছিলাম শব্দ দূষণে, ওই থেকে আমার কানটি নষ্ট, এবং আইসিইউতে ছিলাম 2021 সালে। এই যে 7 আগস্ট আমার এই স্টুডিওতেই আর কি, যাই হোক ওই সময় আমার সাংবাদিকটা আসায় আমার জীবনটা বেঁচে যায়। এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি যখন আর কি নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকে এই প্রোগ্রামটা করছি। তো এখান থেকে আর কি ওই যে যারা এইটা গ্রামীণ ব্যাংকও আর কি তাদের ট্যাক্সের 662 কোটি টাকা মাফ করিয়ে নেওয়ার জন্য আদালতে মামলাটা এখনো চূড়ান্তভাবে আপিল থেকে নিষ্পত্তি হয়েছে কিনা আমার জানা নাই। তবে এটা মাননীয় প্রধান উপদেষ্টার যিনি কাজ, উনি সকল উপদেষ্টাকে, বাংলাদেশটাকে, দ্রব্য মূল্যকে, আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং এই সর্বশেষ ধর্মীয় মূল্যবোধটাকে স্টেবল করবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেকার, ওনার তো জানার বুঝার তো কথা নয়, কারণ উনি রাষ্ট্রপতিও এই দেশে কখনোই 1970 সাল থেকে আমেরিকান সিটিজেন এবং বর্তমানে ডুয়েল সিটিজেন। তো সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ভদ্রলোক মানুষ, 85 বছর বয়স তার, ওই যে এখন যেটা ওই যে নিজেই স্বঘোষিত উপদেষ্টা মাহফুজ আলম, এ কিন্তু একটা সময়তে আর কি একবার উপদেষ্টা অন্তর্বর্তীকালীনের হওয়ার পরে ইনহ্যান্স হয় না, বদল হতে পারে। এই মাহফুজ আলম কিন্তু অবৈধ উপদেষ্টা। সেই রকমটা তার ওই যে শফিকুল আলম যিনি প্রেস সচিব, ইনিও আর কি ভুলভাল বুঝিয়ে তিনি প্রধান উপদেষ্টার মতো করেই প্রতিদিন ভাষণ দিচ্ছেন। শফিকুল আলমের এটাও কিন্তু অবৈধ কাজ হচ্ছে। এটাও আমি আর কি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপন করলাম। তো এই জায়গার থেকে আর কি ওই যে যাদের যে ট্যাক্সের টাকা পয়সাগুলো আর কি এখান থেকে বাকি ঝুঁকি আছে তারা যদি দিয়ে দেয়, এতেও কিন্তু আর্থিক সমৃদ্ধি আসবে। আর সেই ডক্টর ইউনুস মহোদয়ের মামলাটা ছিল 6 তারিখ, যে কারণে আর কি 5 তারিখেই আর কি এই যে উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন 2024 গঠিত হয়। এখানটায় এখন যেটা সর্বোচ্চ পর্যায়ে উৎসাহে ব্যাংক খাতে চুরি হয়েছে, এই যে পররাষ্ট্র উপদেষ্টা, উনার কাজটা হচ্ছে আমাদের বর্ডারে বিএসএফরা মানুষ মেরে ফেলছে, তারপরে হচ্ছে এই যে রোহিঙ্গাদের এখানে ঢুকে যাচ্ছে মায়ানমারের, ওই যে মায়ানমারের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, উনি এখন ব্যাংকের পিছনে লাগছেন এই যে পররাষ্ট্র উপদেষ্টা। এটা ওনার কাজ নয়। আমি এখান থেকে সবিনয়ে এই যে আপনার আমাদের এই যে তৌহিদ হোসেন সাহেব, সবিনয়ে আপনাকে অনুরোধ করছি, আমি 1987 সাল থেকে রেভিনিউ ব্যবসাটা করি। এইটা আমাদের দেশের 72-73 থেকে 24-25 বাজেটের আকারটা হলো 63 বিলিয়ন ডলার, 36 বিলিয়ন ডলার পাচার হয়ে বিদেশে চলে গেছে। ওই টাকাটা আনার ব্যাপারে আপনি পরামর্শ দেন। এখান থেকে উপদেষ্টাদেরকে আমি আবারও বলছি, আপনাদের যার যে উপদেষ্টার যে কাজটা নিয়েছেন সেইটাই করেন, আর ওইটা বাদ দিয়ে আপনি অন্য মন্ত্রণালয়, অন্য পরিসরে ঢুকেন না। আর এইটা যদি করতেই থাকেন, আমাদের 18 কোটি জনগণের এই যে ট্যাক্সের টাকা এবং স্থিতি টাকা, এর থেকে নিয়ে আপনাদের সম্মানিটা নেবেন না।
সকলেই যদি দেয়, আমার যে 18 কোটির 1 ভাগ, আমার ট্যাক্সের টাকা, আমার এই যে রয়্যাল রেভিনিউয়ের টাকা, আপনাদেরকে এই ভুলভাল কাজের জন্য আমি এখান থেকে দিতে রাজি নই। আর যারা উপদেষ্টাগিরিটা বুঝতেছেন না তারা সরিয়ে পড়েন। আর তা না হলে ইতিপূর্বেকারও কিন্তু অন্তর্বর্তী সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, শর্ট টার্ম সরকার ছিল, তাদের যে পরিণতি হয়েছে আপনাদের কি হবে এটা বলতে পারবেন মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আর কি একান্ত নিতান্ত আর কি আইন উপদেষ্টা যিনি ডক্টর আসিফ নজরুল মহোদয়। আমি এখান থেকে এই যে উপদেষ্টাদেরকে আবারও অনুরোধ করছি যার কাজটা সেই করেন। আজকের আমাদের এখানে আর অনুষ্ঠান সূচিতে সময় অভাবে যেটা প্রচারণামূলক, ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। গার্জিয়ানরা সন্তানদেরকে প্রতিষ্ঠানে পাঠান। আর এই যে ছাত্রছাত্রী নাতি পুতিরা তোমরা বাবারা ক্লাসে যাও। শিক্ষকরা আপনার এনসিভিটির বই কবে পাবেন অপেক্ষায় না থেকে সিলেবাস উঠিয়ে নিয়ে, পাঠ্যক্রম পাঠ্যসূচি উঠিয়ে নিয়ে ক্লাসেই পাঠদান করুন। ইংলিশ ভার্সনের মতো, ইংলিশ মিডিয়ামের মতো, ইন্ডিয়ার মতো, সৌদি আরবের মতো, ওই ইউরোপের মতো, আমেরিকার মতো করে আপনারা এই বইটা পাবেন না। কারণ বইয়ের টেন্ডার পেয়েছে বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা, আর ছাপাখানার টেন্ডারটা পেয়েছে ইসলামী ব্যাংকের ওডি জামাত সমর্থিত ব্যবসায়ীরা। এই জন্য বই কবে পাবেন অনিশ্চিত। শিক্ষকরা যারা পাঠদানে অযোগ্য, হয় আপনারা রিজাইন দেন অথবা এখানে প্রতিষ্ঠান থেকে আর কি চাকরিচ্যুত ঘটিয়ে মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিন। এই ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান। আমি বাংলাদেশের সম্পাদক হিসাবে, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে উপস্থাপন করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।